এই পর্বে আমরা জানব বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তিগত জীবন এবং পছন্দ সম্পর্কে। বুদ্ধদেব ভট্টাচার্য এমন একজন মানুষ যাকে নিয়ে কখনো বিতর্ক থেমে থাকেনি। তিনি যেমন বাংলার একজন সেরা মুখ্যমন্ত্রী ছিলেন, তেমনি বিরোধীরা বারবার নানা সুযোগে তার কাজ নিয়ে, কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেছে। এসবের আড়ালে তার ব্যক্তিগত জীবন থেকে গেছে লোকচক্ষুর আড়ালে। কেমন ছিল তার ব্যক্তিগত জীবন? তিনি কি পছন্দ করতেন? কিভাবে অবসর যাপন করতেন? আসুন জেনে নেওয়া যাক। বুদ্ধদেব ভট্টাচার্য বিবাহ করেন মীরা ভট্টাচার্যকে। তাদের এক কন্যা আছে, নাম সুচেতনা ভট্টাচার্য। তিনি একজন পরিবেশ কর্মী। বুদ্ধদেব বাবু বরাবর সাধারণ জীবন কাটাতে ভালোবাসেন, তাই মুখ্যমন্ত্রীর পদে যোগ দেওয়ার পর তাকে বসবাসের জন্য দেওয়া বিলাসবহুল বাংলো তিনি গ্রহণ করতে রাজি হননি। তিনি থাকতে শুরু করেন কলকাতার 59A পাম অ্যাভিনিউয়ের 2 কামরার একটি ছোট অ্যাপার্টমেন্টে। ব্যক্তিগতভাবে তিনি রবীন্দ্রসঙ্গীত ভালোবাসেন। কর্মজীবনের প্রথম দিকে তিনি একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দমদম আদর্শ বিদ্যামন্দিরের শিক্ষক ছিলেন। বুদ্ধবাবু সঙ্গীতের পাশাপাশি একজন ক্রিকেট খেলার ভক্ত। শোনা যায় তিনি যখনই রাজ্যের স্পোর্টস মিটে যেতেন, সেখানে অবশ্যই তিনি ক্রিকেট খেলতেন। স্কুল জীবনে এনসিসিতে যোগদান করেন এবং কলেজ জীবনে এনসিসির নৌ শাখাতে ক্যাডেট হন। এছাড়া তিনি অবসর সময় চীন, সোভিয়েত রাশিয়া, কিউবা, ভিয়েতনাম, গ্রেট ব্রিটেন এবং ফ্রান্সে ঘুরেছেন। এবার জানব সাহিত্যিক বুদ্ধদেব সম্পর্কে। রাজনীতির সঙ্গে মিলেমিশে আছে তার সাহিত্যপ্রীতি এবং লেখালেখির অভ্যাস। এ রাজ্যে প্রায় হারিয়ে যেতে বসা বাম সমর্থনের শতাংশ অতিক্রম করেও সাধারণ মানুষ এখনও চোখ রাখেন সিপিএমের বইয়ের স্টলে, পুজো প্যান্ডেলের পাশেই। এই বিষয়টা এখন রাজনীতির ঊর্ধ্বে, বাঙালির সংস্কৃতির অঙ্গ। ফলে তৃণমূল বিজেপির তুমুল প্রতিযোগিতার দিনেও শিক্ষিত বাঙালি সিপিএমের বইয়ের থেকে একবার না একবার যাবেনি। ফিরে দেখবেন মার্কস, লেনিন, মাও, সুকান্ত গোর্কিকে। শিশু অবাক চোখে স্টালিনের ছবি দেখিয়ে বাবাকে জিজ্ঞেস করবে, এটা কে? কিশোরী একবার হাত বোলাবে পুরনো হয়ে যাওয়া মায়ের মলাটে। আমাদের ঘরে আসা মা একাকার হয়ে যাবেন সুদূর সোভিয়েতে বিপ্লবের অন্তরালে থেকে যাওয়া কোনো এক দেশ মাতার সঙ্গে। ভুয়ো দেশপ্রেম নয়, ভালোবাসার ধর্ম আর রাজনীতির ইতিহাস মিলেমিশেই তো কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীর সঙ্গে সোয়াইক যুদ্ধে যায় অধর্ম আর অসাম্যের বিরুদ্ধে। আর সেই জায়গাতেই আজকেও সংসদীয় বামেদের হাতিয়ার শ্রীযুক্ত বুদ্ধদেব ভট্টাচার্য, যার অসুস্থতার খবরে এই বাংলার বহু মানুষের মন খারাপ হয়, যার লেখা বই পুজোয় বেরোবে বলে উদ্গ্রীব হয়ে বসে থাকেন বামমনা মানুষ। বুদ্ধদেব ভট্টাচার্য যেমন একজন সাহিত্যপ্রেমী মানুষ ছিলেন, তেমনই শক্তিশালী তার লেখনী। তিনি বহু বিদেশি লেখকের লেখা, যেমন পাবলো নেরুদা ও গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা বাংলায় অনুবাদ করেছিলেন। তাছাড়া বামপন্থা বিষয়ে তিনি নিজেও কিছু বই লিখেছেন। চেনা ফুলের গন্ধ, নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু, ফিরে দেখা, এই আমি মায়াকভস্কি, পুড়ে যায় জীবন নশ্বর, মা ইত্যাদি হল তার লেখা কিছু অন্যতম বই। স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা বুদ্ধদেব ভট্টাচার্যের লেখা অন্যতম একটি বই। এই বইয়ের পাঠ প্রতিক্রিয়া থেকে প্রথমেই ঝেড়ে ফেলতে হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী পরিচয়টিকে। বরং তাকে যদি একজন একনিষ্ঠ, অভিজ্ঞ, প্রবীণ এবং এ রাজ্যে বর্তমান সর্বাধিক মান্য বামকর্মী হিসেবে দেখা যায়, তবে জানা যাবে যে তরুণ কর্মী কমরেড প্রমোদ দাশগুপ্তর সঙ্গে প্রথমবার চীনে গিয়েছিলেন, তিনি এই জীবনের পড়ন্ত বেলায় এসে যেন খানিকটা পুনর্মূল্যায়নেই বসেছেন, অথবা ইতিহাসের প্রেক্ষিতে মিলিয়ে নিচ্ছেন তার পূর্বাপর ভাবনাগুলোকে, এবং কি হতে পারে ভবিষ্যৎ সেই সম্পর্কে তার চিন্তাগুলো আলগা করে এলোমেলোভাবে বলে রাখছেন। তবে সব থেকে বড় কথা, সংশয় প্রকাশ করছেন। চীনের বিস্ময়কর সাফল্যের মধ্যেও তিনি কয়েকটা প্রশ্নচিহ্ন তুলে রেখে দিচ্ছেন, যা সর্বার্থে জরুরি। চীন নিয়ে একটা হায় হায় লক্ষ্য করা যায় এক শ্রেণীর বাঙালির মধ্যে, অর্থাৎ কি চেয়েছি আর কি যে পেলাম। আবার আর এক শ্রেণীর বাঙালি চীনকে ঈশ্বর প্রতিম মনে করেন। তাদের ধারণা চীনের পথেই আমাদের মুক্তি। ভাবখানা এরকম, আজ কোথায় পৌঁছে গেছে চীন, আর আমাদের এখানে বাম ভাবধারা পত্র পুষ্পে বিকাশ লাভের পরও আমাদের কি দুরবস্থা।
কোনটি প্রকৃত হাহাকার এখানে তা শনাক্ত করা বেশ মুশকিল। তবে চীনের ইতিহাস শিশুপাঠ্যের মতো করে বোঝাতে বোঝাতে আফিম যুদ্ধ, কমিউন, মাও জেদং, গ্রেট লিপ ফরওয়ার্ড পেরিয়ে বুদ্ধবাবু যখন দেং জিয়াওপিংয়ে পৌঁছলেন তখন আয়নাটা খানিক দেখা গেল। এই দেংয়ের দেশের বাড়িতে গিয়ে লেখক শুনেছিলেন বেড়াল যে রঙেরই হোক না কেন ইঁদুর ধরার জন্য তাকে জরুরি। যে ইঁদুর ফসল নষ্ট করে তাকে মারতে বেড়াল সাদা কি কালো তা নিয়ে চিন্তা করলে চলে না। দেংয়ের চিন্তাধারা চীনকে অভাবনীয় সাফল্য এনে দিল। কৃষিতে ব্যক্তি ও পরিবারের ভূমিকা পুনঃপ্রতিষ্ঠা করায় কৃষিতে আর এক দফা সাফল্য আসে। জাতীয় অর্থনীতিতে কৃষির ভূমিকা এখন নিম্নগামী, সেটাই বাঞ্ছনীয়। শিল্প পরিষেবা বা ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসেস মুখ্য ভূমিকা নেবে এবং নিচ্ছে। চকিতে মনে পড়ে যায় কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ স্লোগানটিকে। খেয়াল হয় কিছুটা আগেই লেখা তার লাইনগুলো। বাজারের অর্থ কি? বাজার মানেই পুঁজিবাদ নয়। বাজার সমাজতান্ত্রিক ও পুঁজিবাদ দুইয়েরই কাজে আসতে পারে। পুঁজিবাদী উৎপাদনের কিছু কিছু সাফল্য, কিছু কিছু উৎপাদন ব্যবস্থা বা পদ্ধতি গ্রহণযোগ্য। পাশাপাশি সমাজতন্ত্রে ব্যক্তি পুঁজির ভূমিকাও থাকবে। সরকারের লক্ষ্য দুয়েরই উন্নয়ন। বাজার যেভাবে চাইবে সেভাবে এগোবে। শেষ পর্যন্ত কর্তৃত্ব থাকবে সরকারের হাতে। এই বইটি একজন অভিজ্ঞ বামকর্মীর আত্মদর্শন তথা তার চোখে ইতিহাসের পর্যালোচনা। চীনের অভাবনীয় সাফল্যের মাইলস্টোন থেকেই লেখক একে একে দেখাতে থাকলেন কলঙ্কের চিহ্নগুলোকেও। চীনের দারিদ্র্য, অল্প বয়সী মেয়েদের বেশ্যাবৃত্তিতে নামা, ইগালিটারিয়ানিজমের অভিশাপ, শহর গড়তে নতুন করে মানুষের বাস্তুহারা হওয়ার ভবিতব্য এবং সর্বোপরি সাধারণ মানুষের মানবাধিকার লঙ্ঘিত হওয়া। ঝাঁ চকচকে চীন, আকাশচুম্বী সাফল্যের চীনের কাছেও যে রক্ষা কবচ এখনো করায়ত্ত নয়। লেখক বলছেন চীনা সাধারণতন্ত্রকে সেই লক্ষ্যে পৌঁছতে হবে। বলা যায় এই বইটি লেখকের একান্ত আত্মসমালোচনা। ইতিহাসের প্রতিটি অধ্যায়ে নিজেদের ফেলে ফেলে দেখে নেওয়া কোনটা ভুল, কোনটা করা উচিত ছিল, আর কোনটা গর্হিত। সম্ভবত এলোমেলো স্মৃতির ভিতর থেকে তরুণদের, এ রাজ্যের চিন্তাশীল তরুণ প্রজন্মকে সেই বার্তাই দিতে চাইলেন বুদ্ধবাবু। ভূমিকার যে অংশটি বইয়ের ব্লার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে তা এখানে প্রণিধানযোগ্য। কোনো চরিত্রের পক্ষে বা বিপক্ষে আমি দাঁড়াইনি। যে বিষয়টি বাস্তবে প্রমাণিত সেটিই সত্য, শুধু তত্ত্বে নয়। এই মার্ক্সীয় ধারণাকেই আমি আঁকড়ে থাকার চেষ্টা করেছি। অর্থাৎ তত্ত্বের সত্যি শুধু নয়, বাস্তবের সত্যিই প্রকৃত শিক্ষক। বাস্তবের কিছু অংশ লুকিয়ে বা অস্বীকার করে, বাস্তবের সত্যির সঙ্গে প্রবঞ্চনা করে সমাজতন্ত্র কেন কোথাও পৌঁছানো যায় না। তাই সত্যিতে ফিরতেই হবে। সে সত্যি যদি জনবিচ্ছিন্নতা হয়, ভোগবিলাসের পাপ হয়, ক্ষমতার অপব্যবহার হয়, তবে তাই। তবু তাকে অস্বীকার করে আদপেই কিছু হয় না, বরং স্বীকার করলে একটা না একটা পথ মেলে। শস্য নষ্টকারী ইঁদুর মারা জরুরি বটে, বেড়াল ডাকাও তত্ত্বগতভাবে ঠিক। তবে বাস্তব কি বলে? যে কোনো রঙের বেড়ালকেই তার জন্য ডাকা যায়? সেই ডাকের জেরে মানবাধিকার ফুরিয়ে এলে কি করণীয়? গোধূলির প্রকারান্তরে এই বিবেচনার ক্ষমতা এবং সেই হেতু পাওয়া সত্যের পথটাই হয়তো ধরিয়ে দিতে চাইলেন বুদ্ধবাবু। এবার জানব ফিরে দেখা বইটি সম্পর্কে। ফিরে দেখা প্রথম ও দ্বিতীয় ভাগে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কলম ধরেছেন বামফ্রন্ট সরকারের শেষ 10 বছরের অভিজ্ঞতাকে পাঠকের সামনে তুলে ধরতে। দ্বিতীয় ভাগে সিঙ্গুর নন্দীগ্রামের মতো বিতর্কিত বিষয়কে এড়িয়ে যাননি তিনি, বরং দেখিয়েছেন সেদিন পশ্চিমবঙ্গের সামগ্রিক উন্নয়নের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছিল, যা অবশ্যই গর্ব করার মতো। লেখকের তীক্ষ্ণ অথচ সহজ গদ্য বইটির বাড়তি আকর্ষণ। গবেষকদের কাছেও বইটির ঐতিহাসিক মূল্য রয়েছে। এবার জেনে নেব দুঃসময় বইটি সম্পর্কে। বুদ্ধদেব বাবুর রচনার মধ্যে অন্যতম একটি নাটক দুঃসময়। সাম্প্রদায়িক বিদ্বেষের বিরুদ্ধে মানবিকতার জয় ঘোষণা এই নাটকের বিষয়বস্তু। এই নাটক যখন পুস্তক আকারে প্রকাশিত হয় তখন পাঠক আবিষ্কার করেন মোট 6টি স্বল্পদৈর্ঘ্যের নাটকের সংকলন এই গ্রন্থে। দুঃসময় ছাড়া অন্য কোনো নাটক সেভাবে মঞ্চস্থ না হলেও ইতিহাসের বিচার ও রাজধর্ম দুটি নাটকে যথাক্রমে
ইউরোপের সমাজতন্ত্রের বিপর্যয় ও দ্বিতীয় মহাযুদ্ধের পটভূমিতে সোভিয়েত ইউনিয়নের ভূমিকাকে ফিরে দেখতে দেখতে পৃথিবীতে মৌলবাদ এবং স্বৈরতন্ত্রের পুনরুত্থানের আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি রাজধর্ম নাটকে 19 শতকে আমাদের দেশে সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসী চেহারা দেখানো হয়েছে। দুঃসময় নাটকে যেমন মানবতা ও প্রেমের জয় দেখানো হয়েছিল, এই দুটি নাটকে তেমন হয়নি। ইতিহাসের বিচার ও রাজধর্মে পরাক্রান্ত শাসকের হাতে প্রতিবাদী কণ্ঠ নিষ্পেষিত হয়, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত মুক্তির স্বপ্ন ও স্বাধীনতার আদর্শ আপোস করে না। আসলে ধ্রুপদী সাহিত্যের তন্নিষ্ঠ পাঠক বুদ্ধদেব ভট্টাচার্য একজন মার্ক্সবাদী হিসেবে শ্রেণীদ্বন্দ্বের ঐতিহাসিক পর্যায়ক্রমকে কখনো অস্বীকার করেননি। ঐতিহাসিক বাস্তবতার প্রতি তিনি বিশ্বস্ত থেকেছেন। পরবর্তী সময়ে বুদ্ধদেব ভট্টাচার্যর লেখা নাটক পোকা নিয়েও বহু আলোচনা হয়েছিল, তবে এটি তার মৌলিক রচনা নয়, ফ্রাঙ্ক কাফকা রচিত মেটামরফোসিস অবলম্বনে লেখা। একইভাবে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের উপন্যাস অনুবাদ করেছেন বিপন্ন জাহাজের নাবিক, যা যথেষ্ট জনপ্রিয়তা পায়। তাহলে বন্ধুরা, আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। আবার কথা হবে আগামী পর্বে।